ইটিভি ভারতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি নবনীতা, আর আমার সঙ্গে আজকে যিনি রয়েছেন প্রতিবাদী লড়াকু একজন কৌশানী। বাকিটা পরে বলবো। প্রতিবাদী লড়াকু অন স্ক্রিনে কেন, সেটা কৌশানীর থেকেই জানবো। কৌশানী, ইটিভি ভারতে স্বাগত। থ্যাংক আরো ইউ সো একবার মাচ। স্বাগত বলবো, কেননা আমরা কৌশানীকে পেয়েই থাকি। কৌশানী দেখা দেন। বাট একটু গ্যাপে গ্যাপে মানে হ্যাঁ, হ্যাঁ, ঠিকই, ঠিকই। একটু তোমাদেরকে অপেক্ষা করাই, কারণ তোমরা ব্যস্ত থাকো অন্যদের ইন্টারভিউ নিতে, সেগুলো আবার বাড়িতে বসে দেখি, দিয়ে তারপর মনে করি যে না, অনেক হয়েছে, এবার নড়ে ওঠো, যেতে হবে এবার। না, আরো একটা ব্যাপার আছে যে কৌশানী বেছে সুন্দর করে যেখানে নিজেকে দেখানো যাবে, মানে নিজেরও কিছু রয়েছে, তাহলে সেখানে আমি কাজ করবো, এরকম ব্যাপার কিন্তু কৌশানীর আছে, মানে খুব চুজি, তাই তো? হ্যাঁ, কারেন্টলি দাঁড়িয়ে ডেফিনেটলি খুবই চুজি প্রত্যেকটা কাজ নিয়ে, আর হুম, প্রত্যেকটা প্রজেক্ট যেটা আমি হ্যাঁ বলছি সেখানে আমি 100% রয়েছি। মানে আমার কিছু দেখানোর না, আমার পুরোটাই প্রমাণ করার জায়গা, সেটা বেছে নিয়েই আমি করি। সো এই এই যেটা দেখছো পেছনে আমার আদালত ও একটি মেয়ে, সেখানে আমি জয়িতা চৌধুরী ক্যারেক্টার করছি। অ্যান্ড এখানেও কিন্তু আজকে মানে এমন একটা দিন গেছে বা একটা পিরিয়ড গেছে যেখানে আহ, আমার নামে টিকিট বিক্রি হতে আমি শুনিনি। আবার এরকমও একটা দিন আমি আজকে দেখছি যেখানে আমাকে হল ডিস্ট্রিবিউটররা বলছে যে কৌশানি হ্যাঁ মতলব পিকচার হিট হ্যাঁ। সো সেই জায়গা থেকে ওই পিরিয়ডটা থেকে আবার এই পিরিয়ডটা যেখানে আমার কাঁধের ওপর একটা সাবজেক্ট গোটা দাঁড়িয়ে আছে, আর আমি সেটাকে টেনে নিয়ে যাচ্ছি। ফর এক্সাম্পল, রানী মুখার্জি ইজ দ্য সোল ফ্র্যাঞ্চাইজ ব্যারিয়ার, মানে যে কাঁধে করে এগিয়ে নিয়ে যাচ্ছে মারদানি ফ্র্যাঞ্চাইজটাকে। সিমিলারলি আমিও কিন্তু মানে ধরো আজকে কোনো ছবি যদি করি বা আজকে কোনো গল্প যদি বেছে নিই, সেটা ওটিটি হোক কি বড় পর্দা হোক, দুটোরই ক্ষেত্রে আমি চেষ্টা করি, এরকম আমার কাছে মানে অপরচুনিটি আসছে যেখানে আমার কাঁধের উপর দাঁড়িয়ে রয়েছে পুরো গল্পটা। তো এটা আমার অর্জন করা। একেবারেই তাই। আর এর মানে নেপথ্যে কৌশানীর প্র্যাকটিস কিরম থাকে নিজেকে আরো বেশি করে সমৃদ্ধ করার, আরো বেশি করে গ্রহণযোগ্য করে তোলার, প্র্যাকটিস কি থাকে? এটা ট্রেলার আশা করছি তুমি দেখেছো। একদম সো ফাটাফাটি। এটার কোনো অংশ তোমার কি মনে হয়েছে দেখে যে আমি কৌশানী হিসেবে ওখানে কাজ করছি, না তোমার মনে হচ্ছে যে চরিত্রটাকে দেখছো তুমি যখন ট্রেলারটা দেখছো? আমার মানে বলছি, আমি কৌশানীকে ভীষণ পরিণত, এবং যেন মনে হচ্ছে ভিতর থেকে যেন বাস্তবের কোনো মেয়ে যেভাবে, এক্স্যাক্টলি, হ্যাঁ, মানে তার সাথে যে ঘটনাটা ঘটেছে। একদম তাই। সো আমার মনে হয় যে দেখো, একটা প্রজেক্ট মানে একটা ছবি যখন অ্যানাউন্স হয় তার অনেক মাস আগে থেকে সেই ছবিটার প্রি প্রোডাকশন চলে, তারপর সেই ছবিটা ফ্লোরে যায়, তারপর আরো ধরো 2-3 মাস তার পোস্ট প্রোডাকশন চলে। এটাই বম্বে বা বলিউডের ক্ষেত্রে কি হয় বা সাউথের ক্ষেত্রে একটা প্রোডাকশন প্রি প্রোডাকশনই চলে হচ্ছে 1.5 বছর 2 বছর, তারপর ছবিটা ফ্লোরে যায় 6 মাস 7 মাস শুটিং কি 1 বছর শুটিং, তারপর পোস্ট প্রোডাকশন হচ্ছে, মানে একটা প্রজেক্ট রিলিজ হতে হতে সেটার টাইম পিরিয়ডটা কিন্তু 2 থেকে 2.5 বছরের একটা টাইম পিরিয়ড আছে, যার জন্য তারা প্রত্যেকটা জিনিসের পেছনে এতটা এফর্ট দিতে পারে। একদিনে 14টা সিন শুট করছে না তারা। কিন্তু আমাদের যেহেতু ইনফ্রাস্ট্রাকচার খুব লিমিটেড, রিসোর্সেস খুব লিমিটেড বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, সেই জায়গা থেকে আমাদের কিন্তু খুব বড় চ্যালেঞ্জ। আমাদেরকে এক মুহূর্তে হাসতে হচ্ছে, আরেক মুহূর্তে অ্যাকশন করতে হচ্ছে, আরেক মুহূর্তে ভেঙে পড়া সিকোয়েন্স করতে হচ্ছে। মানে ইটস এ প্রেশার, তোমার কাছে পুরোটা একটা অভিনেতা বা অভিনেত্রী হিসেবে তুমি কিন্তু কনস্ট্যান্ট একটা প্রসেসের মধ্যে আছো। তো সেই জন্য যখন তুমি ফ্লোরে যাবে, তোমাকে কিন্তু পুরো প্রিপেয়ার্ড হয়ে নামতে হবে। তো আমি যেটা করে থাকি, আমি হোমওয়ার্কে খুব বিশ্বাসী, আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম। সো আমি হোমওয়ার্ক করেই কিন্তু স্কুলে যেতাম, যাতে পড়াশোনা ধরলে টিচার কোথাও কোনোভাবে খারাপ নেগেটিভ কমেন্ট আমার মা বাবাকে না করতে পারে যে আপনার মেয়ে পড়াশোনা করে না। সো আমি রেডি হয়ে যেতাম। এবার আউট অফ সিলেবাস কোয়েশ্চেন কিছু আসতেই পারে যেটার উত্তর হয়তো আমার জানা নেই, সেটা আমার কন্ট্রোলে নেই। সিমিলারলি এইখানেও কিন্তু আমি আমার যে স্ক্রিপ্টটা সেটা নিয়ে প্রিপারেশন করি প্রায় 1 মাস আগে থেকে। আমি প্রত্যেকটা প্রোডাকশন হাউসকে বলে দিই অ্যাটলিস্ট 20 দিন আগে আমার স্ক্রিপ্ট চাই, বিকজ আমি এই 20টা দিন আমি ডেডিকেট করবো আমার এই প্রজেক্টটাকে। আর আমাকে এই ক্যারেক্টারটা হয়ে ওঠার জন্য ওই টাইম পিরিয়ডটা আমাকে দিতে হবে। তো ধরো রাতে যখন আমি একা ঘরের মধ্যে, আমি আমার তানহাই, আমার স্ক্রিপ্ট আর আমার সামনে একটা বড় মিরর, এটুকুই আমার চাই টু বি দ্য ক্যারেক্টার।
এবার তারপর আমি নিজের পড়াশোনা করি, আমি চরিত্রটা হয়ে ওঠার চেষ্টা করি, আমি সেই চরিত্রটা হয়ে ভাবি যে সে কি কি করবে, সে কিভাবে উঠবে বসবে চলবে কথা বলবে, তার এটা হচ্ছে নেচার, এটা হচ্ছে পার্সোনালিটি, তার তার কথাবার্তার ধরনটাও এটা হওয়া উচিত, বা তার সাথে যখন এরকম কোনো ঘটনা ঘটছে তখন সে কিভাবে রিয়াক্ট করবে। সো আমি কিন্তু নিজেকে নিয়ে ভাবছিই না, আই এম বিকামিং দ্যাট ক্যারেক্টার। আর এই পার্টিকুলারলি যদি তুমি এই ক্যারেক্টারটার কথা বলো জয়িতার, এটা করতে গিয়ে কিন্তু আমি ওই 21টা দিন, যে কটা দিন শুটিং হয়েছে, আর তার যে 15 দিন আগে যেটা আমার লার্নিং প্রসেস ছিল, এই মোটামুটি একটা 1-1.5 মাসের পিরিয়ডটা কিন্তু আমি কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা বা কোনো সোশ্যাল গ্যাদারিংসে যাওয়া, কোনো অ্যাওয়ার্ড শোতে বা কিছুতে, হাসি ঠাট্টার মধ্যে, প্রচুর লোকজনের মধ্যে, যেটা আমি খুব পছন্দ করি কৌশানী হিসেবে। আমি মানুষের সাথে মিশতে ভালোবাসি, আমি গল্প করতে ভালোবাসি, আমি খুব তাড়াতাড়ি বন্ধু বানিয়ে নিতে পারি। তো আমি হচ্ছে প্রচন্ড লাইভলি জলি একটা মেয়ে। আর শুটিং এ এরম চুপ করে মানে গোমড়ামুখো হয়ে কাজ করা, কাজের পর চুপ, এরকম আমি একদমই নই। আমি আমার টিমও দেখে অবাক হয়ে গেছিল যে কি হলো, দিদির কথা বলছে না। কারণ এই ক্যারেক্টারটা করতে গেলে তুমি যদি ওই জোনটায় থেকে বেরিয়ে যাও, তুমি কখনো ওই পেনটাকে জাস্টিস করতে পারবে না। তো সেই জন্য যখন শেষ হয়েছে পুরোপুরি, আর আমার পরিচালক কমলদা আমাকে বললেন যে প্যাক আপ ফর কৌশানী, প্যাক আপ ফর জয়িতা, অ্যান্ড আই এম লাইক আজকে রাতে আমি পার্টি যাব, পার্টি করব, ভালোভাবে খাবো। হ্যাঁ, সো এইটা ছিল আমার প্ল্যান। তো আদালত ও একটি মেয়ে, এখানে যে ঘটনাটা ঘটছে জয়িতার সঙ্গে, এরকম ঘটনা কিন্তু নতুন নয়, ঘটে চলেছে, চলছে, হয়তো কালকেও ঘটবে, আজও ঘটেছে, কিছু গত জানতে পারছো, কিছু জানতে পারছো না। এক্স্যাক্টলি, কিছু জানতে পারছে, কিছু জানতে পারছি না। জয়িতার মতো করে প্রতিবাদ কিন্তু সবাই করতে পারে না, ঘটনা আকচার করছে, কিন্তু জয়িতার মতো মানুষ, জয়িতার মতো করে কেউ প্রতিবাদ করা সাহসটা কিন্তু কেউ পায় না, বা তাদেরকে অনেক সময় চুপ করিয়ে দেওয়া হয়, বেশিরভাগ ক্ষেত্রেই তাদেরকে চুপ করিয়ে দেওয়া হয়। তো তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে, কৌশানী কি বলবে? সো পাওয়ার, পাওয়ার কথাটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, অ্যান্ড এটাকে যদি তুমি ভালোর জন্য কারো ইউজ করো, সো ইট ইজ ভেরি মানে কি বলবো বেনিফিশিয়াল। আর যদি তুমি তোমার পাওয়ারটাকে মিস ইউজ করো, তাহলে মানে একটা ডেঞ্জারাস রূপও নেয় এটা। তো আমার মনে হয় যেটা তুমি বললে যে অনেক মানুষ এগোবে ভাবে কিন্তু পিছিয়ে পড়ে, কারণ তাদেরকে পিছোতে বাধ্য করা হয়, সেটা কিন্তু পাওয়ারের ব্যবহার করেই। তো আমার সামাও মনে হয় আমাদের এই ধরনের যখন আমরা ঘটনা শুনি, আমার মনে হয় যে আমাদের লজ, ইন্ডিয়ান লজ, এখনো এই রেপ কেস বলো বা এই সেক্সুয়াল হ্যারাসমেন্ট কেসগুলোতে মানে জাস্টিস পাচ্ছে মানুষ প্রচুর বছর পর। হয়তো বছরের পর বছর, 9-10 বছর তুমি লড়ে যাচ্ছ, গিয়ে তারপর 11 নম্বর বছরে তুমি গিয়ে হয়তো জয়ী হচ্ছ, ততক্ষণে হয়তো সে মরেই গেছে। এক্স্যাক্টলি। তো এই জন্য কি হয়, অনেকে হয়তো লড়তে লড়তে মাঝপথেই থামিয়ে দেয় লড়াইটা, আর পারে না, সেটা শারীরিকভাবে হোক মানসিকভাবে হোক, কারণ সে অলরেডি কিন্তু সমাজের একটা ক্রিটিসিজমের সাবজেক্ট হয়ে গেছে। তো সেই জায়গা থেকে আমার যেটা মনে হয় ফাইটিং স্পিরিটটা আর এটার শেষ দেখে ছাড়বো, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই জেদটা দরকার। সো সেটা মানে আজকে আমি মনে করি কর্মক্ষেত্রে যে কোনো জায়গায়, সেটা ডাক্তারি হোক, ইঞ্জিনিয়ারিং হোক, পার্লার হোক, মানে যে মেয়েরা পার্লারে কাজ করে, বা আমাদের ইন্ডাস্ট্রিতে হোক, বা কোনো কর্পোরেট সেক্টরে হোক, সব জায়গায় কিন্তু মেয়েরা হেনস্থার শিকার হচ্ছে নাও অ্যান্ড দেন, প্রতিনিয়ত। তো সেই জায়গা থেকে এক হয় তুমি ট্যাক্টফুলি হ্যান্ডেল করছো পুরো ঘটনাটাকে, যে ভয়ঙ্কর রূপে মানে রূপ নেওয়ার আগে তুমি জিনিসটাকে অ্যারেস্ট করে দাও। ফার্স্ট স্টেপ যখন একটা পুরুষ মানুষ তোমাকে অ্যাপ্রোচ করছে, তুমি যদি তখনই তোমার বডি ল্যাঙ্গুয়েজটা বা তোমার সম্মতিটা না জানাও, ছোট স্টেপটায়, এই একটা চা খাবি একসাথে, এটাতেই যদি তুমি নাটা বলা শুরু করো, তো না বলতে শেখাটা খুব ইম্পর্টেন্ট। না তোমায় বলতে হবে, কিন্তু ভালোভাবে বলতে হবে। তুমি যদি সবার সাথেই ব্যবহার খারাপ করে বসে থাকো জেদ দেখিয়ে, যে না যাবো না, আমি তোমার সাথে উঠবো না, বসবো না, আমি খুব সিলেক্টিভ, তাহলে তো আবার তার মনে আবার হয়তো অন্য ধরনের ফিলিং তোমায় নিয়ে জন্ম নিচ্ছে, যেটা হয়তো পরবর্তী সময় আমরা দেখতে পাই হয়তো ভয়ঙ্কর একটা রূপ ধারণ করছে। মানে সেও হয়তো ভাবেনি তোমার সাথে এরকম কোনো ঘটনা ঘটাবে, বাট ঘটিয়ে ফেলেছে আউট অফ ইগো, আউট অফ ফ্রাস্ট্রেশন বা অপমানিত হতে হতে। সো ট্যাক্টফুলি মেয়েদেরকে সবকিছু হ্যান্ডেল করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। না বলতে শিখতে হবে, লড়ার স্পিরিটটা রাখতে হবে, আর এই যে শেষ দেখে ছাড়বো, এটা এটা ভুললে হবে না।
কমলেশ্বর দার সঙ্গে কিন্তু কাজ অনেকের বেশ স্বপ্নও থাকে। তো তোমার কিরকম অভিজ্ঞতা আমারও হলো? ডেফিনেটলি আই এম আ ফ্যান গার্ল অফ কমল দাস ওয়ার্ক। আর আমার এটা স্বপ্ন ছিল যে আমার ফিল্মোগ্রাফিতে যেমন আমার পছন্দের তালিকার যে পরিচালকরা তাদের নাম আমার নামের পাশে তাদের টিকগুলো পড়ছে, তেমন কমলদার নামটাও ছিল, যার সাথে আমি কাজ করতে চাইতাম আজীবন। আর ফাইনালি 2026-এ দাঁড়িয়ে সেটা হলো। আদালত ও একটি মেয়ের মতন একটা সেন্সিটিভ সাবজেক্ট নিয়ে, আর যখন কমলদার নামটা ওঠে যে কমলদা উইল বি ডিরেক্টিং দ্য স্ক্রিপ্ট, আমার থেকে খুশি বোধহয় আর কেউ হয়নি। আমি সবার আগে গিয়ে বাবাকে বললাম, বাবি মা থাকলে প্রচন্ড খুশি হতো, বিকজ আই এম ওয়ার্কিং আন্ডার কমলদা। সো আমার মনে হয় আমার জীবনের পছন্দের তালিকার মানুষগুলোর মধ্যে অন্যতম হয়ে থাকবে হচ্ছে কমলদা। সো আমি এই অভিজ্ঞতাটাকে কোনো কাজের অভিজ্ঞতার সাথে কম্পেয়ার করতে চাই না। আমি কমলদার মধ্যে একজন বাবাকে খুঁজে পেয়েছি, আমি কমলদার মধ্যে একজন মেন্টর, একজন গাইড, একজন প্রচন্ড মেপে চলা মানুষ, মানে প্রচন্ড মেপে মেজার করে ক্যালকুলেটিভলি চলে। তার প্রত্যেকটা কথার মধ্যেও কিন্তু একটা লিমিট আছে, সে সেটাকে কোনোদিন ক্রস করে না। আর সব থেকে ভালো লাগার জায়গা কমলদাকে নিয়ে সেটা হচ্ছে কমলদা মতন ডাউন টু আর্থ একটা মানুষ, যে একটা মেগাস্টারকেও মেগাস্টারের মতন ট্রিটমেন্ট দেবে, আর একটা নিউ কামারকেও মেগাস্টারের মতন ট্রিটমেন্ট দেবে। এই পার্থক্য না করাটা, আর প্রত্যেকটা মানুষ কাউকে ছোট না করা, কিন্তু তাকে একজন অভিনেতা বা অভিনেত্রীর সেই সম্মানটা দেওয়া, এইটা মানে ওনার কাছে শেখার মতন আই থিঙ্ক ওনার থেকে। কমলেশ্বর দার সঙ্গে তো কাজ হলো, আর অন্য কাজের কথা কি চলছে উইথ কমলদা with কমলদা? আম, ইচ্ছে তো ডেফিনেটলি, আমাকে যদি তুমি বলো, আমি খুব লোভী একটা মানুষ, আমি ভালো চরিত্রের চরিত্রের লোভী। লোভী, আর ভালো গল্পের লোভী, ভালো পরিচালকের লোভী, ভালো প্রোডাকশন হাউসের জন্য লোভী। সো সেই জায়গা থেকে ডেফিনেটলি ইচ্ছে তো থাকবেই। আর সেটা কমলদাও পুরো কাজটার, যদি আজকে কমলদা থাকতো আই থিঙ্ক বেটার উত্তর তোমাকে দিতে পারতো। কমলদাও ইচ্ছে প্রকাশ করেছে যে আমার সঙ্গে আরো অনেক অগন্তিক ছবিতে কাজ করতে চায়, আর নতুন ভাবে আমাকে নিয়ে আসতে চায় প্রত্যেকবার অন স্ক্রিন দর্শকের কাছে। সো ডেফিনেটলি যদি এরকম কোনো সুযোগ পাই আমরা দুজনে, উইল বি ব্যাক। একদম। কৌশানী তো প্রযোজকও বটে। তো মানে নিজেদের অন্য কিছু কি গল্প নিয়ে ভাবছো কোন দেখো রকম? অনেস্টলি দেখতেই পাচ্ছ কিভাবে কোনো ছবি ওয়ার্ক করছে, কোনো ছবি ওয়ার্ক করছে না। তুমি আউট অ্যান্ড আউট প্রচার করলেও যে ছবিটা, তার ভাগ্য কিন্তু নির্ধারিত করেই আসছে। সো তুমি যদি আউট অ্যান্ড আউট প্রচারও করো, এটার মানে এই না যে তোমার ছবিটা বক্স অফিসে বিশাল কালেকশন আনবে, তা নয়। আর কিছু ছবি হতে হবে যেটা তুমি এটা ভেবে বানাবে না যে আমি বক্স অফিসে কি সাকসেস পাবো কি ফেলিয়ার পাবো, সেটা ভেবে তুমি বানালে চলবে না, কারণ ইটস ভেরি আনপ্রেডিক্টেবল এখন। সো সেটা কিন্তু বলিউডের ছবির ক্ষেত্রেও, আমাদের ছবির ক্ষেত্রেও, সাউথের ছবির ক্ষেত্রেও। আম, আমরা সময় নিচ্ছি অনেস্টলি, কারণ আমরা ভেবেছিলাম যে আমরা অ্যানাউন্স করবো আমাদের প্রজেক্টটা, অ্যান্ড সেটা এই মানে আগের বছরই করার কথা ছিল, কিন্তু আগেন আবার কিছু কিছু ছবির যেরকম আউটকাম দেখলাম, সেটা দেখে আবার হয়তো একটু মানে একটু ভাবছি যে আমরা অন্য কিছুতে কিছু করতে পারি কিনা, আমরা অন্য ধরো কোনো ওটিটি বা কোনো সিরিয়াল প্রোডাকশন এই টাইপের। হ্যাঁ, সো আমরা ওই ধরনেরও প্ল্যানিং করছি। সো উই আর নট কনফার্মড, আমরা স্ক্রিপ্টও শুনছি। এই মুহূর্তে বনি বেশি শুনছে আমার থেকে, বিকজ আমি একটু ব্যস্তই আমার কাজের দিকটা নিয়ে। তো যদি কিছু পছন্দ হয় ডেফিনেটলি এরকম যে যেটা আমার মনে হবে যে এটা এই গল্পটা আনা উচিত, আর এই গল্পটার পেছনে ইনভেস্ট করাটা উইল বি ওয়ার্থ ইট, তাহলে ডেফিনেটলি। আরেকটা প্রশ্ন কৌশানীকে, সেটা হচ্ছে গিয়ে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের ইন্ডাস্ট্রি কথা তো তুলতেই হয়। এই যে স্ক্রিনিং কমিটি তৈরি হলো, সেটা ভালোর জন্য, ভালোর স্বার্থে আমি ধরে নিচ্ছি, আমি তাদের বক্তব্য অনুযায়ী বলছি। তো এই যে একটা চলছে, কেউ মানে এর পক্ষে, কেউ এর বিপক্ষে, তো কৌশানী কি বলবে? এই যে সিস্টেমটা চালু হচ্ছে, একটা স্ক্রিনিং কমিটি তৈরি হচ্ছে, ক্যালেন্ডার তৈরি হয়েছে, আগামীতেও হবে, এখনো টোটালটা হয়নি, আমাদের হাতেও আসেনি, মানে গোটা ক্যালেন্ডারটা। মে মাস অব্দি হয়ে হ্যাঁ, যাবে। তো তুমি এই মানে গোটা সিস্টেমটাকে তুমি কি বলবে, কিভাবে নিচ্ছ, কিভাবে দেখছো? আমার তো সত্যি কথা বলতে গেলে আমার এটার এটার কোনো খারাপ দিক আমি দেখতে পাচ্ছি না ব্যক্তিগতভাবে। কারণ প্রত্যেকটা জায়গায় একটা সিস্টেমের দরকার পড়ে টু মানে হ্যাভ দ্য কন্ট্রোল ওভার থিংস। আর সেটার জন্য একটা বডি অফ মানে কি বলবো, মেম্বার্স দরকার হয়। কারণ সবাই স্বাধীনভাবে নিজের মতামত জানাবে, স্বাধীনভাবে
একটা সিদ্ধান্তে আসবে সবাই, সবার মতামতের সম্মান রেখে। আর সেখানে একজন যে হেড বা যে রিপ্রেজেন্টেটিভ, সে বক্তব্যটা রাখছে, তার মানে এই না যে সে তার মনের ইচ্ছেটা পূরণ করছে, কিন্তু সে কিন্তু একজন জাস্ট বক্তা যে সবার হয়ে বলছে। বাট তার পেছনে কিন্তু আরো যে 10 জনের মুখ আছে, তারা সবাই কথা বলছে। বাট আমরা যাকে দেখতে পাচ্ছি স্টেটমেন্টটা দিতে, তাকেই আমরা খারাপ মেনে নিচ্ছি, যদি সেটা আমাদের মতবিরোধ হয়। তো আমার আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে স্ক্রিনিং কমিটি থাকাতে এই যে প্রত্যেকটা হাউস তাদের নাম্বার অফ ফিল্ম রিলিজ নির্ধারিত করেছে, কেউ বছরে 4 বার আসবে, কেউ বছরে 3 বার আসবে, কেউ বছরে 2 বার আসবে, এতে না নতুন প্রযোজকদের জন্য কিন্তু এটা একটা মানে গুড ইনিশিয়েটিভ। কারণ তারাও সুযোগ পাচ্ছে বছরের কোনো ভালো সময় তাদের ছবি রিলিজ করার, যেটা অন্য ক্ষেত্রে কিন্তু হয়ে উঠতো না। মানে আহ, মানে ধরো আজকে একটা পুজোয় তো কে না রিলিজ করতে চায় ছবি, কিন্তু সেখানে কিন্তু তারা সুযোগ পাচ্ছে না, কারণ বড় বড় প্রডিউসাররা, বড় বড় মাথারা ইন্ডাস্ট্রির, তারাই তাদের ছবি নিয়ে আসবে বলে দাবি রাখছে। সেখানে একটা কমিটি থাকলে সেখানে একটা নতুন প্রযোজকও কিন্তু জায়গা পাবে আর নির্দ্বিধায় বলতে পারবে, ভয় না পেয়ে, যে আমিও আমার ছবিটাকে রিলিজ করতে চাইছি, আমিও একটা পিরিয়ড রিলিজ চাইছি, নন পিরিয়ড না। তো আজ না হোক কাল, হয়তো পরের বছর হয়তো সে জায়গাটা পাচ্ছে, স্লট পাচ্ছে হয়তো সেই প্রাইম টাইমে। সো আই ডোন্ট থিঙ্ক ইট ইজ ব্যাড। একেবারেই তাই তো। আর কৌশল দেখো, একটা সংসারের মধ্যে 5টা মানে বাসন থাকলে আওয়াজ হবেই। তো সেইটাকে আহ, মানে কান দিলে হবে না, এইগুলো লেগেই থাকবে। এন্ড অফ দ্য ডে সবাই সবার পার্টিতে যায়, সবাই সবার সাথে ভালো সম্পর্ক বজায় রাখে, আর সবাই সবার সাকসেসে একটা পার্ট হয়। মানে যেমন ধরো আজকে এই বুম্বাদার পদ্মশ্রী পাওয়াটা আমরা গোটা ইন্ডাস্ট্রি সেলিব্রেট করেছি, এন্ড সেটা কিন্তু খুব মন থেকে উইথ অল পিওর অনেস্টি সেলিব্রেট করেছি, বিকজ আমরা মনে করি যে বুম্বাদা ইজ অ্যান অ্যাসেট টু অল অফ আস, আর আমরা প্রত্যেক দিন সেলিব্রেট করি বুম্বাদাকে। তো তার ব্যক্তিগত এই সাফল্যটা কোথাও না কোথাও মনে হয় যে নিজের সাফল্য, তাই জন্য সেটার পার্ট হয়েছি। তো সকালে ঝগড়া, সন্ধ্যাবেলা মিটে গেল। হ্যাঁ, একেবারেই তাই। বনির সঙ্গে কৌশলের ঝগড়া হয়? হ্যাঁ, বাবা 100%, মানে হয় না মানে কি, মানে এন্ড অফ দ্য ডে আমরাও মানে একদম একটা সাধারণ ঘরের যেরকম একটা মানে কাপল হবে ওরকমই। তো ঝগড়া হয়, ও একটা মতামত রাখে, আমি একটা মতামত রাখি, আমি আবার সেখানে এড়ে বসে যাই যে না, কিছুতেই না, আমি ঠিক। কারণ আমি বনিকে শিখিয়েছি দ্যাট দ্য বস ইজ অলওয়েজ রাইট। তো সুপ্রিম কোর্ট যেটা বলবে সেটাই শুনতে হবে। তো কোর্ট তো আমি আদালত, আদালত অর্ডার বসে আছে। জানিয়ে দিই। আর কমান্ডো আমার ছাত্ররা খুব ভালোভাবে ফলো করে আমার কমান্ড। আমার বন্ধু বান্ধব, ম্যানেজার আমার, মানে বনি, আমার বাবাও এখন আমার থেকে মাঝে মাঝে কমান্ড নেয়। বাট আগেন, বাবা হচ্ছে হেডকোয়ার্টার, যার অর্ডার ছাড়া আমি কিছু করি না। সো বাহ! একেবারে শেষের দিকে চলে এসেছি। ডিকে মানুষটা কেমন? ডিকে মানুষটা কেমনটা যদি আমি এখন উত্তর দিয়ে দিই, আই থিঙ্ক এটা ইনজাস্টিস করব আমি। তাহলে জয়িতার জাস্টিস পেতে কিন্তু লড়াইটা আরো কঠিন হয়ে যাবে। কিভাবে সামাল দিচ্ছ? সামনেই তো নির্বাচন। ওখানেও তো একটু দায়িত্ব বাড়বে দেখো, কদিন পর। আমার যদি মনে হয় যে আম, দুটো মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের দুজনকে আমি ব্যক্তিগতভাবে প্রচন্ড মানি, প্রচন্ড সম্মান করি। আর আমি তাদেরকে আমার সব থেকে খারাপ সময় আমার পাশে পেয়েছি। সো আমি, আমার যদি মনে হয় কোনোদিন তাদের আমাকে দরকার দলের আহ, কোনো কাজের জন্য, তারা যদি মনে করে যে কৌশানীকে দরকার, আমি ডেফিনেটলি পাশে থাকবো। কারণ আমি আমার সব থেকে কঠিন সময়, আমি একজন সিএম, যে যার ওপর একটা গোটা এন্টায়ার রাজ্য যার দায়িত্বে চলছে, তার নিজের খাওয়া দাওয়ার সময় নেই। সে মুড়ি শশা খেয়ে এত কিলোমিটার ডেলি হাঁটছে, আর ডেলি এতগুলো টেনশন মাথায় নিয়ে সে কিন্তু মানে ফাংশন করছে। সেখানে দাঁড়িয়ে সে যখন একটা খুব ইম্পর্টেন্ট মিটিং এ যাচ্ছে, হেলিকপ্টারে উঠবে, আমার ফোন যায় যে দিদি, আমার তোমার সাহায্যের দরকার, আমার আমার মায়ের এটা লাস্ট স্টেজ চলছে। অ্যান্ড সে সিএম হয়ে আমার ফোনটা চাইলে কেটে দিতে পারতো, না আনসার করতে পারতো, কিন্তু সে হেলিকপ্টার থেকে নেমে ফোনটা অ্যাটেন্ড করে আমার মায়ের জন্য পুরো মানে এন্টায়ার একটা হসপিটালের স্টাফকে শিফট করিয়ে বোর্ড অফ ইয়ে বসিয়ে আমার মায়ের ট্রিটমেন্টের জন্য সব ব্যবস্থা করে দিয়েছিলেন।
তো এইটা যেদিন আমি মানে আমি এমনি এই যে উইমেন স্পিরিট নিয়ে কথা বলি, দিদি একজন এপিটোম অফ স্ট্রেংথ মেয়েদের জন্য, সেখান থেকে দাঁড়িয়ে আমি যখন এই সাইডটা দেখতে পাই দিদির, আহ মানে এই আমার মায়ের মতন মানে আমি একজন কাউকে পাই, তখন আমার আলাদাই একটা। আর আমি রাজনীতির পথে প্রথম হাঁটি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। সো সেই জায়গা থেকে এই দুটো মানুষের যদি মনে হয় যে আমাকে তাদের লাগবে কোনো দলের কোনো কাজের জন্য, আমি ডেফিনেটলি চেষ্টা করব আমার কাজকে ব্যালেন্স করে সেখানে থাকার। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট আদালত ও একটি মেয়ে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ, ভীষণ ভালো থেকো, সুখে থেকো, খুশি থেকো। আর খুব তাড়াতাড়ি আবার নতুন ভাবে তোমার সাথে দেখা হবে ডেফিনেটলি। আর তোমরা প্লিজ আদালত ও একটি মেয়ে দেখতে ভুলো না হইচইতে 20th Feb অনওয়ার্ডস। নবনীতা দত্তগুপ্ত রিপোর্ট, ইটিভি ভারত, কলকাতা।